আগের ভিডিওতে ইউরোর আগের বছরগুলো দেখছিলাম সেসব ইউরোর স্মরণীয় ঘটনাগুলো। এখন শেষ শতাব্দীর 10টা ইউরোর পর এই ভিডিওতে এই বর্তমান শতাব্দীর বাকি 6টা আসরও একটু ঘুরে আসবো। একবিংশ শতাব্দীর প্রথম ইউরো এবং সম্ভবত ইতিহাসের অন্যতম সেরা একটা ইউরো হয়েছিল ইউরো 2000। ইন টার্মস অফ কোয়ালিটি, স্টার্স, গোলস অ্যান্ড ফ্লেয়ার্স ইউরো 2000 একদম ছিল 100-100। বেকহাম, শিয়ারার, স্কোলস, ওয়েন্স তাদের ফর্মের পিকে এবং সেই ফর্ম এবং হাইপের তুঙ্গে থেকে তারা গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল জার্মানিও, পর্তুগাল আর রোমেনিয়া উঠে গিয়েছিল পরের রাউন্ডে তাদের গ্রুপ থেকে। পর্তুগালের আদি গোল্ডেন জেনারেশন তখন আরও অভিজ্ঞ হয়ে উঠেছে। রুই কস্তা, লুইস ফিগো, কস্তিনিয়ারা তখন সেই দলে খেলছেন। নেদারল্যান্ডস এবং ইতালিও ছিল খুবই চমৎকার, কিন্তু ফ্রান্সের ধারে কাছে সম্ভবত কেউই ছিল না। এবং আরও স্পেসিফিক করে বললে জিদান ওয়াজ দ্য ওয়ে অ্যান্ড বিয়ন্ড অ্যাবভ এভরিওয়ান ইন দ্য টুর্নামেন্ট। থিয়েরি অরি এই টুর্নামেন্ট দিয়ে নিজের যাত্রা চিনিয়েছেন। অরি, জিদান, ইয়োরকায়েফ, ট্রেজেগে, দেশম, ব্ল, থুরাম, দেসাইলিরা এই ফ্রান্স অবশ্য ইউরোতে কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল তাদের। তাদের ভাগ্য নির্ভর করছিল রাশিয়া আর ইউক্রেনের কোয়ালিফাইং ম্যাচের ফলাফলের উপর। যদি রাশিয়া ইউক্রেন ম্যাচে কোনো বিজয়ী দল বের হয়ে আসতো তবে প্লে অফ খেলতে হতো ফ্রান্সকে। জিদানদের ভাগ্য ভালো, সেই ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছিল। লিগে ফর্ম যাই থাকুক না কেন, আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে জিনেদিন জিদান এক সুপার হিউম্যান বনে যান। সেটা 1998 সালে আমরা দেখেছি, 2006 তো আরও পরিষ্কার মনে আছে। কিন্তু অনেকেরই ভাষ্য মতে ইউরো 2000 ওয়াজ জিনেদিন জিদানস বেস্ট টুর্নামেন্ট। স্বয়ং পেলে বলেছিলেন যে 2 বছর আগে অর্থাৎ 1998 সালের চাইতে আরও অনেক পরিপূর্ণ এবং সেরা ছিলেন জিজু। ইউএফা তাদের ওয়েবসাইটে লিখেছিল 1986 সালের বিশ্বকাপে মারাদোনার পর আর কেউ নেই যে জিদানের মতো পুরো একটা টুর্নামেন্টে ডমিনেট করে তার দেশের জন্য পারফর্ম করে গেছেন। ফ্রান্সের সামনে সেমিফাইনালে পড়লো পর্তুগাল। সে ম্যাচে জিদানের একটা সিকোয়েন্স আছে যেখানে যিনি বলটা পায়ে নিয়ে এক পায়ে রেখে একের পর এক কারিকুরি দেখিয়েই যাচ্ছেন। ওয়ান সিল্কি টাচে লিজারাজুকে ওভারল্যাপ করার জন্য বল সাপ্লাই দিচ্ছেন। কস্তিনিয়া আবার যখন তাকে অ্যাগ্রেসিভলি প্রেস করতে যাচ্ছেন তখন অনায়াসেই তাকে কাটিয়ে আবার অরির সঙ্গে 1-2 বের করছেন। আর মাঝ মাঠে যখন 3 জন মিলে ডিসপোজেস করতে আসলো তখনও সেটা তিনি 2 দিকে সিমি করে বল নিয়ে বেরিয়ে চলে গেলেন। পর্তুগালকে হারিয়ে ফ্রান্স ফাইনালে উঠলো। আর অন্য ব্র্যাকেট থেকে ফাইনালে উঠলো ক্যানাভারো, নেস্তা, মালদিনি, টটি, দেলভেচিওর ইতালি ফ্রান্সের ক্ল্যাশ অফ দ্য টাইটান্সের এক্সট্রা টাইমের 103 মিনিটে এলো ইউরোর আরেকটা আইকনিক মুহূর্ত। রবার্ট পিরিজের একটা ডার্টিং রান থেকে একটা পুল ব্যাক বলটা এলো ট্রেজেগের পায়ে। সেটা ট্রেজেগে তার বা পা ক্রস করে সোজা পাঠিয়ে দিলেন টপ অফ দ্য নেটে। দ্বিতীয়বারের মতো গোল্ডেন গোল রুলে নির্ধারিত হলো ইউরোর ফাইনাল এবং ফ্রান্স জিতলো তাদের দ্বিতীয় ইউরো। 2004-এর ইউরোকে দুটো শব্দ দিয়ে ভালো মতো ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে শকিং এবং আরেকটা স্টানিং। 2004 সালে যখন আপনি আপনার ফ্ল্যাট টেলিভিশন স্ক্রিনে ইউরো দেখতে বসছেন, আপনি দেখেছেন গ্রিসের মতো একটা দল যারা এর আগে খেলেছেই মাত্র 2টো আন্তর্জাতিক টুর্নামেন্ট, একবার 1980-এর ইউরোতে আর একবার 1994 বিশ্বকাপ। সেখানে গ্রুপ পর্বে মোট 6 ম্যাচ খেলে যাদের অর্জন ছিল মাত্র 1টা পয়েন্ট, সেই গ্রিসই যে ইউরোতে আপনার চোখের সামনে ইতিহাস গড়বে সেটা কেউই ঘুণাক্ষরে টের পায়নি। এই টুর্নামেন্টের হোস্ট পর্তুগাল এবং তাদের গোল্ডেন জেনারেশন সবাই আছেন এবং সেই বছরই পর্তুগাল টিমের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম মেজর টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে নিজের পারফরমেন্স দিয়ে নিজেকে অ্যানাউন্স করেছিলেন ওয়ার্ল্ড স্টেজে 18 বছর বয়সী ওয়েইন রুনি। আর এই টুর্নামেন্টটি ছিল চেক রিপাবলিকের সেই আইকনিক দল পাভেল নেদভেদ, মিলান বারোস, কোলার, রুজিস্কি আর পিয়েতর চেকের পারফরমেন্স এখনও অনেকের মনে গেঁথে আছে। তবে দিন শেষে এই টুর্নামেন্টটা স্মরণীয় এক গ্রিসের জন্যই। গ্রিসের কোচ অটো রেহাগেল এর আগেও একটা মিরাকল ঘটিয়েছিলেন। কাইজার স্লটার্নকে দ্বিতীয় বিভাগ থেকে তুলে ঠিক পরের বছরই 1998 সালে তাদের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। ভের্ডার ব্রেমেনকে নিয়েও তিনি 2বার বুন্দেসলিগা জিতেছিলেন। তাই যখন তিনি গ্রিসের দায়িত্ব নিলেন অনেকে ধরে নিয়েছিল তিনি বোধহয় একটা রিটায়ারমেন্টে চলে যাবেন, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। কিন্তু কম প্রেশার নিয়ে কিন্তু ন্যাশনাল টিমে তিনি কাজ করেননি। তিনি মোটামুটি অনেকটাই সিরিয়াস ছিলেন, গ্রিক ভাষাটাও রপ্ত করেছিলেন, টিম বন্ডিংয়ে বেশি কাজ করতেন। ভাসিলিস সামব্রাকোসের একটা বই আছে দ্য মিরাকল নামে, যেটাতে
এই গ্রিসের ট্রায়াম্ফেন্ট টুর্নামেন্ট নিয়েই বইটা লেখা হয়েছে। সেখানে লেখা আছে এই রেহাগেল ট্যাকটিক্সের একদম ধারই ধারতেন না। তার অস্ত্র ছিল মাঝমাঠে কড়া ম্যান মার্কিং আর অপোজিশনকে যত ওয়াইডে ঠেলে দিয়ে বল সাইডলাইনের বাইরে পাঠানো যায়। তার দলের মধ্যে একটা অনানুষ্ঠানিক অ্যাগ্রিমেন্ট ছিল যে তারা ফার্স্ট হাফটা গোল শূন্য রাখার চেষ্টা করবেন এবং দ্বিতীয় হাফে যখন অপোজিশন ক্লান্ত হয়ে আসবে তাদেরকে প্রেস করে তখনই তারা গোল করার চেষ্টা করবে। এই নো ট্যাকটিক্স বাট অল প্ল্যানস বিস্ময়করভাবে কাজে লেগে গেল গ্রিসের জন্য। প্রথম ম্যাচেই একটা আপসেট, পর্তুগাল 2-1 গোলে হারলো গ্রিসের কাছে। শেষ মুহূর্তে রোনালদো একটা গোল করলেও সেটাতে কোনো খুব একটা লাভ হলো না। রাশিয়ার কাছে হারলেও স্পেনের থেকে গোল বেশি করায় গ্রিস গ্রুপ রানার আপ হয়ে গেল, চলে গেল কোয়ার্টার ফাইনালে। নিজেদের গ্রুপ থেকে আবার বাদও পড়ে গেল জার্মানি। গোল ডিফারেন্সে বাদ আগের বারের ফাইনালিস্ট ইতালিও। পর্তুগাল ইংল্যান্ড ম্যাচে মেটাটার্সাল ইনজুরিতে পড়লেন ওয়েইন রুনি, আর পেনাল্টি শুট আউটে বেকহাম পেনাল্টি মিস করে আরেকবার ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ হলো। ফ্রান্সকে বাদ করে দিল গ্রিস, চেক রিপাবলিক হারলো ডেনমার্কে, আর নেদারল্যান্ডস সুইডেনকে। সেমিতে ব্রিলিয়ান্ট চেক রিপাবলিকের কাছে এভার রেজিলিয়েন্ট গ্রিস, এবং সেই ম্যাচে এলো ইউরোর আরেকটা আইকনিক মুহূর্ত। 105 মিনিটে গ্রিসের থ্রায়ানোস দেলাসের হেডারে ইউরো টুর্নামেন্টে প্রথম এবং একমাত্র সিলভার গোলে ফাইনালে উঠে গেল গ্রিস। ডাচদের হারিয়ে ফাইনালে ওঠা পর্তুগালের জন্য টুর্নামেন্টের গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নেওয়ার একটা মোক্ষম সুযোগ কিন্তু তৈরি হলো গ্রিসকে পেয়ে। কিন্তু না, পুরো ম্যাচে গ্রিস পর্তুগালকে স্নাফ আউট করলো, আর ঠিক 57 মিনিটে কর্নার থেকে আঞ্জেলোস কারিস্তিয়াসের হেডারে বল পর্তুগালের জালে। গ্রিক মিথোলজিটা সত্যি হয়ে গেল সেদিন লিসবনে। পর্তুগালের গোল্ডেন জেনারেশন ফিরল শূন্য হাতে। 2006 বিশ্বকাপ থেকেই ফুটবলে একটা বড় পরিবর্তনের আভাস টের পাওয়া যাচ্ছিল, সেটা দলগুলোর দিক থেকে, ট্যাকটিক্যাল শিফটের দিক থেকেও। জার্মানি তখন একটা ট্রানজিশনের ভিতর দিকে যাচ্ছে। ইংল্যান্ড বিং ইংল্যান্ড তাদের হাইপড অ্যান্ড প্রমিজিং স্কোয়াড নিয়ে কোয়ালিফাই করতে পারেনি ইউরোর 2008 আসরে। ক্রোয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজন্মের শুরুটা কিন্তু সেই সময় থেকেই হয়েছিল যখন মদ্রিচ 2008 আসরে নজর কাড়লেন, ইউরোর 2008 আসরে। আগেরবার ইতিহাস লেখা গ্রিস হেরে যায় তাদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে। তবে 2008 থেকে 2012 এই 4টা বছর রীতিমতো শাসন করে গেছে স্পেন, যেটা শুরু এই 2008-এর ইউরো থেকে। কাসিয়াস, পুয়োল, ইনিয়েস্তা, শাভি, রামোস, টরেস, মার্কোস সেনা, দাভিদ ভিয়া, শাবি আলোনজো, দাভিদ সিলভা এবং 2010-এর পর বুস্কেটস, পিকেরা মিলে যা অ্যাচিভ করেছেন এই স্পেন দলের হয়ে, 2টা ইউরো এবং একটা বিশ্বকাপ, সেটা ফুটবলের ল্যান্ডস্কেপে রীতিমতো পিওর ডমিনেশন। স্পিকিং অফ ট্যাকটিক্স, 2008 সালে স্পেনের কোচ ছিলেন আতলেতিকো মাদ্রিদ কিংবদন্তি লুইস আরাগোনেস, যিনি একটু প্রাচীন যুগের মানুষ বটে। চার্চে যেতেন নিয়মিত, ধর্মের বিশ্বাসবোধটা অনেকটা প্রবল ছিল এবং হলুদ রঙকে তিনি মনে করতেন একটা অশুভ লক্ষণ। কিন্তু তিনি খেলাতে পছন্দ করতেন ডিরেক্ট ফুটবল। কিন্তু তিনি টের পেয়েছিলেন যে এই শাভি, ইনিয়েস্তা, ভিয়া, টরেসরা যে দলে আছে তাদেরকে দিয়ে ডিরেক্ট রাউট ওয়ান ফুটবল খেলানোটা হবে রীতিমতো বোকামি। তাই তিনি নিজের পছন্দ সাইডে রেখে ইন্ট্রোডিউস করলেন শর্ট পাসিং ফুটবল, যেটাকে সবাই টিকি টাকা বলে জানে, এবং সেটাই আসলে গড়ে দিয়েছিল পরবর্তীতে ফুটবলের কয়েক বছরের ভবিষ্যৎ। টুর্নামেন্টে ডার্ক হর্সের তকমা নিয়ে তুরস্ক সেমিতে একদম শেষ বাঁশির আগে ফিলিপ লামের একটা গোলে হেরে গেল। ফাইনালে জার্মানি আর স্পেন। ম্যাচটা শাভির গোলে জিতেছিল স্পেন 1-0 গোলে। তবে স্পেনের দ্বিতীয় ইন্টারন্যাশনাল ট্রফি জেতার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ব্রাজিলে জন্ম নেওয়া এক স্প্যানিশ খেলোয়াড়ের, যিনি শাভি, ইনিয়েস্তা, টরেসদের পেছনে প্রোটেকশন দিতেন সেই নাম্বার 6 রোলে। সেই মার্কোস সেনা, যাকে সেই টুর্নামেন্টে অনেক সাংবাদিক পাণ্ডিতরা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দিয়েছিলেন, এবং মার্কোস সেনা চলে যাওয়ার পর সেই রোলে কিন্তু সেরহিও বুস্কেটস পাকাপোক্তভাবে জায়গা করে নেবেন পরের বছরগুলোতে। যেই বুস্কেটস টুর্নামেন্টের আগে বার্সা বি দলের হয়ে খেলছিলেন চতুর্থ বিভাগের ফুটবল। 2010-এ বিশ্বকাপ জেতার পর 2012 ইউরোতে অবিসংবাদিতভাবে ফেভারিট ছিল স্পেন, কিন্তু ততদিনে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার ফিয়ার অ্যান্ড লোডিং ইন লা লিগা একদম তুঙ্গে। কয়েকটা দিনের জন্য এই বিভেদ পাশে রেখে এক হয়ে খেলানোর টোটকাটা ভালো মতোই জানা ছিল স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্কে, যিনি নিজে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছিলেন, কিন্তু তবুও বার্সা ডমিনেটেড স্কোয়াডে রিয়াল বার্সা ইগো ভালোভাবে ব্যালেন্স করতে পেরেছিলেন। সেই টুর্নামেন্টে স্পেন শেষ করেছিল অপরাজিত থেকে। গ্রুপ ওপেনারে ইতালির সঙ্গে একটা গোল তারা কনসিড করেছিল, কিন্তু এরপর বাকি 510 মিনিট তারা একটা গোলও কনসিড করেনি। ফাইনালে ইতালিকে স্পেনের কাছে অসহায় আত্মসমর্পণই করতে হয়, কারণ থিয়াগো মোত্তা ইনজুরিতে মাঠ ছাড়লে প্রায় 30 মিনিট মাত্র 10 জন নিয়ে খেলতে হয় ইতালিকে, আর কোনো সাবস্টিটিউশন বাকি না থাকায়। স্পেন ম্যাচটা যেতে 4-0 গোলে। স্পেনের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে সেই ইউরোতে কোনো ট্রেডিশনাল নাম্বার 9 খেলাননি দেল বস, বরং সেস ফাব্রেগাস খেলেছিলেন ফলস 9 রোলে। বেসিক্যালি স্পেন প্রায় প্রতিটা ম্যাচের প্রথম ভাগ খেলেছিল 6 জন ডেজিগনেটেড মিডফিল্ডার নিয়ে।
আমরা এখন যে ফরম্যাটে ইউরো দেখি সেটা শুরু হলো ইউরোর 15তম আসরে 2016 সালে। 16 দল থেকে বের হলো 24টা দল, গ্রুপ পর্বে 24 দল, 6 গ্রুপে ভাগ, গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার আপ উঠে যাবে রাউন্ড অফ 16-এ। এবং সবচেয়ে মেজর যেই ফ্যাক্ট যেটা এই টুর্নামেন্টটাকে আলাদা করে ডিফাইন করেছে 2016 সালে, যেই গ্রুপে তৃতীয় হওয়া সেরা 4 দল জায়গা করে নেবে রাউন্ড অফ 16-এ। অ্যান্ড দ্যাট ইজ হাউ ক্রিশ্চিয়ানো রোনালদো অ্যান্ড পর্তুগাল ক্রিয়েটেড হিস্ট্রি। এই ইউরোর অনেকগুলো সুন্দর গল্প কিন্তু আছে ইংল্যান্ডের বিপক্ষে সেই আইসল্যান্ডের রাউন্ড অফ 16-এ 2-1 গোলের ঐতিহাসিক সেই জয়টা, ওয়েলসের সিন্ডারেলা স্টোরিটাও কিন্তু আছে এই আসরেই। ইংল্যান্ড, স্লোভাকিয়া আর রাশিয়ার গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে তারা চলে গিয়েছিল পরের রাউন্ডে, রাউন্ড অফ 16-এ নর্দার্ন আয়ারল্যান্ড, আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের আপ অ্যান্ড কামিং গোল্ডেন জেনারেশনকে হারিয়ে তারা উঠে গিয়েছিল সেমিফাইনালে। সেখানে ওয়েলসের জন্য অপেক্ষা করেছিল পর্তুগাল, যেই পর্তুগালের আবার এতদূর আসারই কথা ছিল না যদি সেবারের ইউরোর ফরম্যাটটা না পাল্টাতো। পর্তুগাল তাদের গ্রুপ পর্বের একটা ম্যাচও কিন্তু অবশ্য জিততে পারেনি। অস্ট্রিয়ার সঙ্গে 0-0 ড্র, হাঙ্গেরির কাছে 3 বার পিছিয়ে পড়ো 3-3 গোলের ড্র, আর আইসল্যান্ডের সঙ্গে 1-1 গোলের ড্র। যেই ম্যাচ ড্র করার পর আইসল্যান্ডের উল্লাস দেখে রোনালদো তাদের মন্তব্য করেছিলেন যে তারা স্মল মেন্টালিটির দল। ভাগ্যক্রমে 4টি সেরা তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে তৃতীয় হয়ে তারা অর্থাৎ পর্তুগাল উঠে আসে রাউন্ড অফ 16-এ। ক্রোয়েশিয়াকে এক্সট্রা টাইমে হারানো, পোল্যান্ডের সঙ্গে পেনাল্টি শুটআউটে জয়, আর ওয়েলসের ড্রিম রানকে সেমিতে গুড়িয়ে দেওয়ার পর রোনালদোর পর্তুগাল উঠে যায় ফাইনালে। তাদের প্রতিপক্ষ তখন হোস্ট ফ্রান্স। রোনালদো 2016 ইউরোর পর বলেছিলেন যে 2004 সালে সেই ইউরোতে হারের পর অর্থাৎ ফাইনালে হারের পর সেই ক্ষতটা তিনি ভুলতে পারেননি, যেটা কোনোভাবে সেই রাতটাকে তিনি নতুন করে লিখতে চাচ্ছিলেন। সেটা সুযোগটা তিনি পেয়ে গেলেন এই স্টাদ দে ফ্রান্সের মাঠে, কিন্তু একটা বড় ধাক্কা খেলেন যখন তিনি ইনজুর্ড হয়ে চলে গেলেন মাঠের বাইরে। রোনালদোর অ্যাগনিটা ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে তিনি ভেতরে আক্ষেপে পুড়ছেন আরেকটা ফাইনাল হাতছাড়া হওয়ার চাপা ভয়ে। ম্যাচ গোলশূন্য থাকলো পুরো 90 মিনিট, এক্সট্রা টাইমে গড়ালো ম্যাচ। ডিফেন্সিভ কোচ বলে দুর্নাম ছিল যে ফের্নান্দো সান্তোসের, তিনি আক্রমণের ধার বাড়াতে রেনাতো সানচেজের বদলি হিসেবে মাঠে নামিয়েছিলেন এদেরকে, যেই এদের পুরো টুর্নামেন্টে এর আগে খেলেছিলেন মাত্র 13টা মিনিট। রোনালদো সান্তোসের পাশে দাঁড়িয়ে বারবার দলকে অনুপ্রেরণা যোগাচ্ছিলেন। এদের যখন মাঠে নামবেন তখন এদেরকে রোনালদো বলছিলেন যে তুমি উইনিং গোলটা করবে, অ্যান্ড সো হি ডিড। এদের দ্য জার্নিম্যান, গিনি বিসাউতে জন্ম নেওয়া যেই খেলোয়াড় এর আগে কখনোই ভালোভাবে কোনো ক্লাবে থিতু হতে পারেননি, তার পা থেকে এলো পর্তুগালের সেই কাঙ্ক্ষিত গোলটা। রোনালদো ডাগআউটে দাঁড়িয়েও জিতে গেলেন তার প্রথম ইন্টারন্যাশনাল ট্রফি। 2004 সালের স্বপ্নভঙ্গের 12 বছরের পর পর্তুগাল পেল একটা দায় মুক্তি। সর্বশেষ ইউরোর এডিশন, যেটা ইউরোর 2020 হলেও কোভিড জটিলতার কারণে সেটা 1 বছর পিছিয়ে হলো 2021-এ। 11টা দেশের মধ্যে 11টা ভেনিউতে। এই ইউরো নিয়ে সবারই মোটামুটি মনে আছে ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, হাঙ্গেরির ধুমধুমার একটা গ্রুপ অফ ডেথের সব ম্যাচ, প্যাট্রিক শিক এবং রোনালদোর 5টা গোল। রাউন্ড অফ 16-এ সুইজারল্যান্ডের বিপক্ষে এমবাপের পেনাল্টি মিসে ফ্রান্সের বাদ পড়ে যাওয়া, আর সবচেয়ে ভয়াবহ যে মুহূর্তটা যখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল সেই ফিনল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ান এরিকসেনের ওই মুহূর্তটার কারণে। টুর্নামেন্টের 2 ফাইনালিস্ট ইতালি আর ইংল্যান্ড, যেই ইতালি 2018 সালে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, এরপর রবের্তো মানচিনির দল ইউরোর ফাইনাল সহ একটা 34 ম্যাচের আনবিটেন রেকর্ড গড়ল। আবার ঠিক বছর ঘুরতেই 2022-এ নর্থ ম্যাসেডোনিয়ার কাছে হেরে আবারও বিশ্বকাপের বাছাই থেকে বাদ পড়ে গেল আজুরিরা। অন্যদিকে বরাবরের মতো ইংল্যান্ডকে নিয়ে একটা বড় হাইপ, কিন্তু সেই হাইপের রিফ্লেকশনটা তাদের পারফরমেন্সেও সেবার দেখা গেল। স্টার্লিং হ্যাড অ্যান অ্যামেজিং ক্যাম্পেইন সেবার। গ্রুপ পর্বে 2 গোল, জার্মানির বিপক্ষে 2-0 গোলে জেতার ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স। আবার ইংল্যান্ড ক্যাপ্টেন হ্যারি কেইনও পেয়েছিলেন নকআউট স্টেজে 4টা গোল। কোয়ার্টার ফাইনালে ইউক্রেন আর সেমিতে নিউট্রালদের ফেভারিট ডেনমার্ককে হারিয়ে ওয়েম্বলিতে যখন ইতালির এগেইনস্টে ইংল্যান্ড দাঁড়ালো, ইটস কামিং হোমের স্লোগানটা এর চেয়ে বেশি হয়তো আগে কখনোই শোনা যায়নি। বাট ইট ডিডন্ট কাম হোম। যেভাবে বনুচ্চি ক্যামেরার দিকে তাকিয়ে সেই আইকনিক লাইনটা বলেছিলেন, সেভাবেই ইট ওয়েন্ট টু রোম, ইট ওয়েন্ট টু ফ্লোরেন্স, মিলান অ্যান্ড লম্বার্ডি, ইট ওয়েন্ট টু ইতালি। ফুল টাইম এবং এক্সট্রা টাইম মিলে 1-1 গোলের পর পেনাল্টি শুটআউটে ইতালি মিস করল 2টো পেনাল্টি, আর ইংল্যান্ড তার চেয়েও একটা বেশি। রাশফোর্ড, সাকা, সানচো কনভার্ট করতে পারেনি তাদের স্পট কিকগুলো। জর্জো কিয়েলিনি যেভাবে সাকাকে টেনে ধরে ফেলে দিয়েছিলেন মাঠে, সেভাবেই ইংল্যান্ডের আরেকটা ইন্টারন্যাশনাল ট্রফি জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে পড়ে রইল তাদের নিজেদের ঘর ওয়েম্বলির মাঠে। জার্মানিতে ইউরো 2024-এর এডিশন, এই ইউরোগুলোর বদলে আপনার কি মন্তব্য? কে এই ইউরোর ফেভারিট এবং কে জিততে পারে এই বছরের ইউরোর এডিশন? জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.